আসসালামু আলাইকুম। আমরা এখন যে টপিকটা পড়বো এটার নাম হচ্ছে রুই মাছ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ছোট্ট একটা টপিক, যেটার মধ্যে কয়েকটা জিনিস আছে যে তোমাদের বুঝতে অনেক সমস্যা হয়। তো সেই জিনিসগুলো আমি একদম ক্লিয়ার কনসেপ্ট আকারে বুঝাবো, কিন্তু একটু ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলো শুরু করা যাক। রুই মাছ এর বৈজ্ঞানিক নাম আমরা সবাই জানি। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে লাবিও রোহিতা। লাবিও রোহিতা, ঠিক আছে? আচ্ছা, তো বৈজ্ঞানিক নাম হচ্ছে লাবিও রোহিতা, আমরা এটা জানলাম। দেন রুই মাছ হচ্ছে একটা কিন্তু কার্প জাতীয় মাছ। কি মাছ? এটা হচ্ছে একটা কার্প জাতীয় মাছ। আমি যদি এখানে একটু লিখি, এটা হচ্ছে একটা কার্প জাতীয় মাছ। কার্প জাতীয় মাছ। তো এখন প্রশ্ন হলো, এই কার্প জাতীয় মাছ কিন্তু দুই ধরনের আছে। কয় ধরনের? দুই ধরনের কার্প জাতীয় মাছ। কি কি দুই ধরনের মাছ আছে? কার্প জাতীয় মাছ দুই ধরনের। একটাকে আমরা বলি মেজর কার্প। মেজর কার্প, মেজর কার্প। আর একটাকে আমরা বলি মাইনর কার্প। মাইনর কার্প জাতীয় মাছ। তো মেজর কার্প কি কি আছে আর মাইনর কার্প কি কি আছে, এটা কিন্তু এক্সাম্পল অনেক সময় পরীক্ষা আসে। তো আমরা মেজর কার্প যেগুলো, অর্থাৎ বড় যেগুলো কার্প আছে, সেগুলোর মধ্যে আছে রুই, রুই, কাতলা, আর কি মৃগেল, মৃগেল। তো বাকি ছোট ছোট যে মাছগুলো আসে এগুলোকে বলা হয় মাইনর কার্প। তো আমাদের এই তিনটা উদাহরণ অবশ্যই মনে রাখতে হবে। সো মাইনর কার্ভগুলোর মধ্যে এগুলোর নাম না জানলে হবে, তবে মেজর কার্ভ তিনটার নাম আমাদের মনে রাখতে হবে। পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি মেজর কার্ভ নয়, তাহলে রুই, কাতলা, মৃগেল বাদে যে অপশনটা থাকবে, রুই, রুই, কাতলা, মৃগেল, এই তিনটা বাদে যে অপশনটা থাকবে সেটাই কিন্তু উত্তর হবে। ঠিক আছে? সো আমরা এটা জানলাম। তো আমাদের আসলে পরীক্ষা যতটুকু লাগবে ততটুকুই পড়াবো। পরীক্ষা তোমাদের এইচএসসি পরীক্ষা প্লাস এডমিশন দুইটাই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমাদের যে জিনিসটা জানতে হবে, যে এই যে রুই মাছ, এই রুই মাছের শ্রেণী বিন্যাসটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু ইজি। রুই মাছের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা তো সবাই জানি যে রুই মাছের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বা যে কোনো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কয়েকটা জিনিস থাকে। কি কি থাকে? একটা থাকে ফাইলাম, একটা থাকে হচ্ছে সাব ফাইলাম, সাব ফাইলাম, সাব ফাইলাম, একটা থাকে ক্লাস, ক্লাস, এরপরে কি থাকে? অর্ডার, এরপরে থাকে কি? ফ্যামিলি, ফ্যামিলি, এরপরে থাকে কি? জেনাস, অ্যান্ড এরপরে থাকে হচ্ছে স্পেসিস, স্পেসিস থাকে। ওকে, তো এখন ফাইলাম, এটা আমরা জানি মাছ। মাছ কোন ফাইলাম, কোন পর্বের অন্তর্ভুক্ত? মাছ হচ্ছে করডাটা পর্ব। মাছ কোন পর্বের অন্তর্ভুক্ত? করডাটা। সাব ফাইলাম আমরা জানি করডাটা পর্বকে তিনটা ভাগে ভাগ করা হয়: ইউরো করডাটা, সেফালো করডাটা, ভার্টিব্রাটা। আর রুই মাছ হচ্ছে ভার্টিব্রাটা উপপর্বের। আর ক্লাস কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত রুই মাছ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো রুই মাছটা হলো অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত। অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে রুই মাছ। দেন অর্ডার, অর্ডারের ক্ষেত্রে সাইপ্রিনি ফরমেস, সাইপ্রিনি, সাইপ্রিনি ফরমেস, সাইপ্রিনি ফরমেস হচ্ছে অর্ডার। অ্যান্ড ফ্যামিলি, ফ্যামিলি হবে কি? ফ্যামিলি হবে সাইপ্রিনিডি, সাইপ্রিনিডি, সাইপ্রিনিডি। ফ্যামিলি চেনার একটা ওয়ে হচ্ছে যে তোমরা যদি দেখো কোনো একটা ওয়ার্ডের শেষে এ ই আছে, কি আছে? এ ই। তোমাকে যদি বলা হয় নিচের কোনটি হাইড্রার ফ্যামিলি, নিচের কোনটি রুই মাছের ফ্যামিলি, নিচের কোনটি ঘাস ফড়িংয়ের ফ্যামিলি, তুমি দেখবা কোন ওয়ার্ডটার শেষে এ ই আছে। যেই ওয়ার্ডটার শেষে এ ই আছে সেটা হলো ফ্যামিলি। ফ্যামিলির নামের শেষে কি থাকবে? এ ই থাকবে। এখন আমরা আসি জেনাস। জেনাস তো আমরা জানি, জেনাস হচ্ছে কি হবে? লাবিও, লাবিও। আর স্পেসিস হবে লাবিও রোহিতা, লাবিও রোহিতা, রোহিতা। ওকে, ডান। আমাদের শ্রেণীবিন্যাস গেল। এখন আমরা দেখব রুই মাছের স্বভাব। রুই মাছের স্বভাবটা কিরকম এটা আমাদের কিন্তু দেখতে হবে এখন। এই রুই মাছের স্বভাব হচ্ছে, মানে রুই মাছ কখন কি খায়, কোন বয়সে কি খায়। রুই মাছ একদম প্রাথমিক দশায়, আমরা মনে রাখবো রুই মাছ একদম প্রাথমিক, প্রাথমিক দশায়। তো একদম প্রাথমিক দশায় থেকে মনে রাখবো প্লাঙ্কটন খায়। তাহলে প্রাথমিক অবস্থায় তারা কি খায়? প্লাঙ্কটন খায়। প্রাথমিক দশায় তারা খায় প্লাঙ্কটন জাতীয় মাছ।
এই প্লাঙ্কটন তো দুই ধরনের আছে আমরা জানি, একটাকে বলা হয় প্রাণী প্লাঙ্কটন, আর একটাকে কি বলা হয় উদ্ভিদ প্লাঙ্কটন। অর্থাৎ একটা ফাইটোপ্লাঙ্কটন আর একটা কি জো প্লাঙ্কটন, এরা খায়। তাহলে প্রাথমিক অবস্থায় খায় প থেকে প্রাথমিক, প থেকে প্লাঙ্কটন, এটা আমরা মনে রাখবো। দেন এখন আসি আমরা আঙ্গুলি পোনাদশায়, মানে আঙ্গুলের সমান যখন হয়, একটা ফিঙ্গার বা আঙ্গুলের সমান যখন হয় তখন তাকে এটাকে বলি আঙ্গুলি পোনা দশা। আঙ্গুলি পোনা দশায় এরা কি খায়? এরা খায় হচ্ছে ডেজমিড খায়। ডেজমিড হচ্ছে এক ধরনের শৈবালের মতোই এক ধরনের অণু। এরপরে খায় এরা ফাইটোফ্লাজিলেট, ঠিক আছে? পুকুরের মধ্যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস থাকে, এগুলাকে বলা হয় ফাইটোফ্লাজিলেট। এবং কিছু থাকে শৈবাল, সেই শৈবালের রেণুগুলা তারা খায়, শৈবালের যে বাচ্চাগুলো থাকে রেণু সেগুলো খায়। তাহলে তিনটা জিনিস খায় তারা আঙ্গুলিপোনা দশায়। কি কি খায়? ডেজমিড খায়, ফাইটোফ্লাজিলেট খায়, অ্যান্ড শৈবাল রেণু খায়। দেন দুইটা কথা একটু আমরা মনে রাখবো এর, সেটা হলো একটা হলো কর্তনাল, আর একটা কথা তোমরা মনে রাখবা ফুলকা রেকার। এই দুইটা কেন আছে? ফুলকা রেকার একটা কাটার মতো একটা অংশ, আর এদের দাঁত থাকে না সেভাবে, দাঁতের পরিবর্তে কিছু থাকে ছোট ছোট দাঁত থাকে, নরম দাঁত থাকে, যেগুলোকে বলা হয় কর্তন আল। এই কর্তন আল থেকে আল দেখে বোঝা যায় যে রুই মাছ কি করে? নরম নরম জিনিসগুলো খায়, নরম জিনিস খায়, ঠিক আছে? নরম জলজ উদ্ভিদগুলো খায়, নরম জলজ উদ্ভিদ তারা খায়, এই কর্তনাল দেখে বোঝা যায়। এগুলা দ্বারা তারা কি করে? কর্তনাল মানে যেটা আমরা সিজোর দাঁত বলি, সিজোর টিথ, সেটার বাংলা কিন্তু কর্তন। সো কর্তনাল দিয়ে তারা নরম জলজ উদ্ভিদগুলা খায়। এবং এই ফুলকা রেকার থাকার কারণে বোঝা যায় যে রুই মাছ যে প্লাঙ্কটনগুলা খায় এগুলা সেকে খায়। প্লাঙ্কটনগুলো কি হিসেবে খাবে? সেকে খাবে। তাহলে ফুলকা রেকার এটা সাকুনির মতো কাজ করে মেইনলি, কর্তনলা এটা দাঁতের মতো কাজ করে। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, যে রুই মাছ কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস এর কম তাপমাত্রায়, কি বলতেছি আমি, 14 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় বাঁচতে পারে না। 14 কম হইলে বাঁচতে পারবে না। তাহলে পরীক্ষায় আসছিল এভাবে যে নিচের কোন তাপমাত্রায় রুই মাছ বাঁচতে পারে না? 13, 14, 15, 16, চারটা অপশন আছে। তাহলে উত্তর কি হবে? বলা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে রুই মাছ নিচের কোন তাপমাত্রায় বাঁচতে পারে না। অধিকাংশ কিন্তু উত্তর দাগায় 14, কারণ সে পড়েছে 14, যে 14 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় বাঁচতে পারে না। তাই অপশন দেখেই কিন্তু সবাই 14 দাগায় অনেকে। প্রশ্ন হলো যে রুই মাছ কোন তাপমাত্রায় বাঁচতে পারে না? আমরা বলছি 14 কম তাপমাত্রায় সে বাঁচতে পারবে না, তাই না? 14 কম তাপমাত্রায় সে বাঁচতে পারে না, তাহলে উত্তর হবে কি 13। দেন আসি রুই মাছের বাহ্যিক গঠন। রুই মাছের বাহ্যিক গঠনের ক্ষেত্রে আমরা দেখি যে এইটা যদি একটা রুই মাছ হয়, সো এই রুই মাছটার ক্ষেত্রে বাহ্যিক গঠন মানে সে বাইরে থেকে দেখতে কীরকম। দেখো যে এই জায়গাটা বাইরে থেকে দেখতে, এই জায়গাটা দেখা যাচ্ছে যে একটু বড় চ্যাপ্টা, আর এই জায়গাটা কিন্তু একটু চিকন, তাই না? দুই প্রান্ত হচ্ছে চিকন, দুই প্রান্ত কেমন? চিকন, আর মাঝখানটা একটু চওড়া। এই ধরনের গঠনটাকে বলা হয় মাকু আকৃতির। তাহলে এর গঠনটা কি আকৃতির? মাকু আকৃতির গঠন। এবং এই মাকু আকৃতির গঠন হওয়ার কারণে রুই মাছের একটা চলন হয় যেটাকে বলি স্ট্রিম লাইন চলন, অর্থাৎ পানির মধ্যে সে কি হয় না, কখনো বাধা প্রাপ্ত হয় না, পানির মধ্যে তার কখনো বাধা থাকবে না। তাহলে এই জিনিসটাকে আমরা বলি স্ট্রিম লাইন্ড চলন। মানে এই আকৃতিটাকে আমরা বলি স্ট্রিম লাইন্ড আকৃতি। রুই মাছের এই আকৃতিকে বলে স্ট্রিম লাইন। এই স্ট্রিম লাইন আকৃতির কারণে সে পানিতে কখনো বাধা পাবে না। রুই মাছের বাহ্যিক গঠনকে 3টা ভাগে ভাগ করা হয়। এই যে এখান থেকে এই অংশটুকুকে বলা হয় মাথা, এই অংশটুকুকে আমরা বলি লেজ, আর মাঝখানের এই অংশটুকুকে বলা হয় দেহ। তাহলে কি বলতেছি আমরা? মাথা, দেহকাণ্ড আর হচ্ছে লেজ, এই কয়টা অংশে ভাগ করা হয়। এখন আমরা দেখি মাথায় কি কি থাকে। মাথা থেকে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। মাথা,
সো মাথা থেকে আমরা কি কি মনে রাখবো? মাথায় মনে রাখবো যে মাথায় কোনো আইস থাকে না, চোখের পাতা থাকে না, এই কথা মনে রাখতে হবে যে মাথায় কি নাই, মাথায় আইস নাই, মাথায় আইস নাই, চোখে পাতা নাই। তো রুই মাছের কিন্তু মাথায় আইস থাকে না এবং চোখে পাতা থাকে না, এটা মনে রাখতে হবে। আর রুই মাছের ক্ষেত্রে এইদিকে কিছু বারবেল থাকে, এইদিকে এরকম কিছু বারবেল থাকে, এইগুলোকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। ঠিক আছে, ঊর্ধ্ব চোয়ালের দিকে একদম এই পেটের দিকে এইদিকে কিছু বারবেল থাকে, এগুলোকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। এই নামটা একটু মনে রাখবো আমরা, এগুলোকে বলা হচ্ছে ম্যাক্সিলারি বারবেল। বারবেল মানে লোম বা চুল। ঠিক আছে, চুলের মতো কিছু জিনিস থাকে, এটাকে বলি আমরা ম্যাক্সিলারি বারবেল। আচ্ছা, এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো রুই মাছের এইখানে কিন্তু কানকো থাকে, এই অংশটাকে কিন্তু কান বলি আমরা, কানকো। সো এই কানকোর পরে কিন্তু একটা পাতলা অংশ থাকে, এইদিকে একটা পাতলা অংশ থাকে, এই জায়গায় একটা পাতলা অংশ থাকে। অর্থাৎ এটা যদি এর কানকো হয়, এরপরে যে হলুদ চিহ্ন আমি দেখাই দিচ্ছি, এটাকে আমরা বলতেছি এর ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এই কানকোটার সাথে অতিরিক্ত একটা পাতলা অংশ থাকে, এই পাতলা অংশটিকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। কি বলা হয়? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলা হয়, এটা মনে রাখবো আমরা। এখন রুই মাছের দেহকাণ্ডে আসি। রুই মাছের দেহকাণ্ড কতটুকু অংশকে বলতেছি? এই যে মাথা এবং লেজ বাদ দিয়ে যতটুকু অংশ থাকে এটাকে বলি আমরা রুই মাছের দেহকাণ্ড। এই দেহকাণ্ডের মধ্যে কি কি আছে? দেহকাণ্ডের মধ্যে এর কিছু পাখনা রশ্মি আছে, কিছু ছিদ্র আছে। তো ছিদ্রগুলো আমরা একটু মনে রাখি এভাবে, যে রুই মাছের ছিদ্রগুলো মনে রাখার ওয়ে হলো পাঁজর দিয়ে মনে রাখতে পারি। পাঁজর, পয়কার পা, চ, র, পাঁজর। পা থেকে মনে রাখবো পায়ু ছিদ্র, জ থেকে মনে রাখবো জনন ছিদ্র, র থেকে মনে রাখবো রেশন ছিদ্র। ঠিক আছে, তাহলে জনন ছিদ্র, পা থেকে পায়ু ছিদ্র, পা থেকে হবে পায়ু ছিদ্র, জ থেকে হবে জনন ছিদ্র, আর র থেকে হবে রেশন ছিদ্র। এই তিনটা ছিদ্র একটু মনে রাখবো। দেন কিছু পাখনা আছে, এই পাখাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসিকিউ এর জন্য আসে, পাখনা সমূহ। তো এই রুই মাছের পাখনার ক্ষেত্রে কিছু পাখনা আছে জোর পাখনা। কি পাখনা? কিছু পাখনা আছে যুগ্ন পাখনা, অর্থাৎ জোর পাখনা। আর কিছু পাখনা আছে অযুগ্ন পাখনা। তো এটা মনে রাখার একটা সুন্দর ট্রিক্স আছে, সেটা হলো যুগ্ন পাখনা আর অযুগ্ন পাখনা চেনার ওয়ে হলো, যেই পাখনাটা নাম শুরু হবে প দিয়ে, যদি প দিয়ে নাম শুরু হয় সেটা হবে অযুগ্ন পাখনা বা বিজোড় পাখনা। মানে ওই পাখনাটা একটা করে থাকে প দিয়ে, বাকিগুলো সব যুগ্ন পাখনা। তাহলে আমি যদি এরকম নাম বলি যে পৃষ্ঠ পাখনা, নাম শুরু হয়েছে প দিয়ে, পায়ু পাখনা নাম শুরু হয়েছে প দিয়ে, পুচ্ছ পাখনা নাম শুরু হয়েছে প দিয়ে। সো প দিয়ে যেটা নাম শুরু হবে এগুলো থাকবে একটা করে, অযুগ্ন পাখনা বলা হয়। তাহলে পৃষ্ঠ পাখনাও একটা থাকবে, পায়ু পাখনা একটা, পুচ্ছ পাখনাও একটা থাকবে, এগুলোকে বলা হয় বিজোড় পাখনা বা অযুগ্ন পাখনা। আর যুগ্ন পাখনা যেমন হচ্ছে বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, এগুলো হচ্ছে কিন্তু যুগ্ন পাখনা। তো আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পাখনাগুলোর কাজ কি। এই পাখনাগুলোর মধ্যে একটা পাখনার কাজ মনে রাখতেই হবে, সেটা হলো পুচ্ছ পাখনা, যেটা লেজের অংশটাকে কিন্তু আমরা বলি পুচ্ছ পাখনা। তাহলে রুই মাছে যদি আমরা দেখাই যে এই অংশটাকে, এই পাখনাকে বলা হয় পুচ্ছ পাখনা, আর এটাই লেজ। তো পুচ্ছ পাখনা যা, লেজ কিন্তু তাই। ঠিক আছে, উপরের দিকে আছে এটা হলো পৃষ্ঠ পাখনা, উপরের দিকে যে অংশের পাখনাটা আছে এটাকে বলা হয় পৃষ্ঠ পাখনা। আর এটাকে বলা হচ্ছে বক্ষ পাখনা, এটাকে বলা হয় শ্রোণী পাখনা, আর এটাকে আমরা বলতেছি পায়ু পাখনা। তাহলে এই যে পায়ুর দিকে পায়ু পাখনা, বক্ষের দিকে বক্ষ পাখনা, এটা শ্রোণী অঞ্চলে শ্রোণী পাখনা, পিঠের দিকে পৃষ্ঠ পাখনা, লেজের দিকে থাকে পুচ্ছ পাখনা। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে পাখনা সেটি হচ্ছে কিন্তু পুচ্ছ পাখনা বা লেজ।
কারণ এই পুচ্ছ পাখনায় মূলত প্রধান চলনাঙ্গ হিসেবে কাজ করে। প্রধান চলন অঙ্গ, প্রধান চলন অঙ্গ হিসেবে কাজ করে পুচ্ছ পাখনা। তাহলে বাকি পাখনাগুলো কি কাজ করে? বাকি পাখনা যেগুলো রয়েছে সবগুলা চলার ক্ষেত্রে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আর এই পাখনা, পুচ্ছ পাখনা বা লেজটা হচ্ছে প্রধান চলন অঙ্গ হিসেবে কাজ করে। এখন আসি আমরা লেজ বা টেইল বা লেজ সম্পর্কে আমরা এখন বিস্তারিত পড়ব। সেটা হচ্ছে লেজ বা টেইল এর যে লেজটা কি ধরনের, এই লেজটা হচ্ছে দেখা যাক যে রুই মাছের যে লেজ, এই লেজটা দেখো যে দুইটা অংশ সমান। লেজটার এই যে এভাবে যদি আমি দেখি, এভাবে করে এই যে দেখি, অর্থাৎ এই পার্টটুকু আর এই পার্টটুকু কিন্তু পুরোপুরি সমান। ঠিক আছে, এই পার্টটুকু এই যে একদম সমান থাকবে। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু যদি সমান হয়, সমান মানে কি একই মানে কি হোমো, সার্কাল মানে কি লেজ। তো এর লেজটাকে আমরা বলি হোমো সার্কাল। লেজের নাম কি? হোমো সার্কাল। সার্কাল মানে লেজ, হোমো মানে একই। যেহেতু লেজের অংশ দুটি একই, তাই এটাকে আমরা বলি হোমো সার্কাল লেজ পাওয়া যায়। এখন এর আইস নিয়ে আমরা এখন একটু পড়ব। আইস সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। প্রথম কথা হচ্ছে, এটা কিন্তু আইস থেকে মেডিকেলে 2-3 বার কোশ্চেন আসছিল এমসিকিউতে, এবং তোমাদের বোর্ড পরীক্ষা এবং সিকিউতেও আসতে পারে আইসের গঠন। তো সেক্ষেত্রে আইসের চিত্র আঁক করতে হবে এবং আইস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে হবে। রুই মাছের আইসটা কি ধরনের? রুই মাছের আইস হচ্ছে সাইক্লোয়েড আইস। কি আইস? সাইক্লোয়েড আইস থাকে। রুই মাছে কিন্তু সাইক্লোয়েড আইস থাকে। সাইক্লোয়েড, তোমরা এরকম নাম শুনছো, তোমরা দেখবা যে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এরকম ওয়েট থাকে, ওয়েট কথাটার অর্থ হলো মতো। যেমন নিউক্লিওয়েড মানে নিউক্লিয়াসের মতো, অ্যান্ড্রোয়েড মানে হিউম্যান বা রোবটের মতো। অনুরূপভাবে সাইক্লোয়েড মানে সার্কেলের মতো, কিন্তু উহাও সার্কেল না, সার্কেলের মতো। তো রুই মাছের আইসটা কিন্তু এরকম সার্কেলের মতো থাকে জন্য রুই মাছের আইসকে বলা হয় সাইক্লোয়েড আইস বলা হয়। এখন রুই মাছের আইসের ক্ষেত্রে যদি আমরা গঠন দেখি, রুই মাছের আইসের ক্ষেত্রে আমরা গঠনের ক্ষেত্রে দেখব যে এরকম কিছু সার্কেল থাকে রুই মাছের চারদিকে এরকম কিছু কি থাকে? সার্কেল। এই সার্কেলগুলাকে বলা হয় সার্কুলি। সার্কেলগুলাকে কি বলা হচ্ছে? এই সার্কেলগুলাকে বলা হয় সার্কুলি। সার্কেলকে বলতেছি আমরা সার্কুলি। এই সার্কেলগুলোর মধ্যে একদম কেন্দ্রে যে অংশটা আছে, একদম কেন্দ্রে, এই কেন্দ্রের যে অংশটি, এটিকে বলা হয় ফোকাস। তাহলে কেন্দ্রের অংশকে কি বলা হয়? ফোকাস মানে তো কেন্দ্র। সো আইসের কেন্দ্রকেই আমরা কি বলবো? ফোকাস বলবো। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, এই সার্কুলিগুলোর মধ্যে কিছু সার্কুলি থাকে একটু মোটা, কিছু সার্কুলি একটু মোটা থাকে। এই মোটা ধরো এটাও একটা সার্কুলি, কিন্তু এই সার্কুলিটা একটু মোটা। এই যে সার্কুলিটা একটু মোটা, এটা আমি আলাদা লাল কালি দিয়ে দেখাচ্ছি। যে সার্কুলিটা একটু বেশি মোটা সেটাকে বলি অ্যানুলাস। সেটাকে বলা হয় অ্যানুলাস। কেন? কারণ এই সার্কুলিটা দেখে রুই মাছের বয়স নির্ধারণ করা হয়। যদি এরকম সার্কুলি একটা থাকে, তার বয়স 1 বার্ষিক। আমরা একটা জানি যে অ্যানুয়াল এক্সাম মানে কি? বার্ষিক পরীক্ষা। সো অ্যানুয়াল কথাটার অর্থ কিন্তু বার্ষিক। অ্যানুয়াল কথাটার অর্থ কি? বার্ষিক। সো অ্যানুলাস, এই অ্যানুয়াল থেকে কিন্তু নাম আসছে অ্যানুলাস মানে হলো বার্ষিক। ঠিক আছে, বার্ষিক বৃদ্ধি রেখা। তাহলে রুই মাছের যে বার্ষিক বৃদ্ধি রেখা, যে একটা থাকলে তার বয়স 1 বছর, দুইটা থাকলে তার বয়স 2 বছর, তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি অ্যানুলাস, বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানুলি বলা হয়। এখন এই রুই মাছের মধ্যে এই সার্কুলিগুলো তো আছে অনেক এরকম সার্কুলি থাকে। সার্কুলি আরো কয়েকটা দেই, সার্কুলি এরকম, এটা একটা সার্কুলি, ঠিক আছে, আরেকটা দেই, এটা এরকম অনেকগুলো সার্কুলি থাকে। সো কিন্তু সার্কুলিগুলোর মধ্যে যেই সার্কুলিটা একটু বেশি মোটা সেটাকে আমরা বলি অ্যানুলাস। ঠিক আছে, এখন
এই সার্কুলিগুলার সাথে একটা এরকম অ্যাঙ্গেল তৈরি হয়, এদিক দিয়ে এই বরাবর আমি একটু মুছে দিলাম এই জায়গাটা বোঝার সুবিধার্থে, যে এইরকম এই জায়গাটার মধ্যে একটা এরকম আলাদা একটা পার্ট তৈরি হয়। এই অংশটাকে আমরা বলি রেডিয়েশন তৈরি হয়। মনে হয় যে কেন্দ্র থেকে একটা রেডিয়েশন তৈরি হয়েছে। রেডিয়েশন মানে কি, একটা থেকে একটা রশ্মি বিকীর্ণ হওয়া। সো কেন্দ্র থেকে প্রান্তের দিকে এরকম কিছু রশ্মি বিকীর্ণ হয়ে গেছে। তো এরকম এই জিনিসটাকে আমরা বলি এই জিনিসটাকে বলা হয় রেডি বলা হয়। এখন রুই মাছের এই আইসের মধ্যে আবার কয়েকটা অংশ আছে, 3টা অংশ থাকে। একটা হলো 3টা অংশ, আমি যদি একটু ভাগ করি, 3টা অংশের মধ্যে একটা এইদিকে এরকম অংশ থাকে, এই অংশটুকুকে বলা হয় পশ্চাৎ ক্ষেত্র। এই অংশটুকুকে আমরা বলতেছি পশ্চাৎ ক্ষেত্র। মানে 3টা ক্ষেত্র থাকে, একটা হলো পশ্চাৎ ক্ষেত্র, আর এই অংশটুকুকে বলা হয় পার্শ্ব ক্ষেত্র। আর সামনের দিকে যে অংশটা থাকতেছে, এটাকে বলা হয় অগ্রক্ষেত্র। তাহলে রুই মাছের আইসের কয়টা ক্ষেত্র? 3টা। সামনের দিকে থাকে অগ্রক্ষেত্র, পিছনে থেকে পশ্চাৎ ক্ষেত্র, পাশে থেকে পার্শ্ব ক্ষেত্র। সো এটাও পার্শ্ব ক্ষেত্র, এদিকে এটাও কি পার্শ্ব ক্ষেত্র থাকতেছে। আর এই জিনিসগুলো একটু জানলেই হবে, আর কিছু আসলে এখানে লাগবে না। আর একটা গুরুত্বপূর্ণ যেটা মেডিকেল আসছিল, এই রুই মাছের আইসের বৃদ্ধিটা কখন হয়? রুই মাছের আইসের বৃদ্ধি হয় কখন, এটা খুব ভালো করে মনে রাখবা। রুই মাছের আইসের বৃদ্ধি হয় বসন্তকাল। এটা কিন্তু আসছিল পরীক্ষায়, এটা বোর্ড পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা বসন্তকালে আর গ্রীষ্মকালে। বসন্তকাল এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি হয়। তাহলে আইসের বৃদ্ধি কোন কালে? বসন্তকালে এবং গ্রীষ্মকালে। সো অপশনে লেখা আছে যে নিচের কোন কালে আইসের বৃদ্ধি হয়। অপশনে ক আছে ধরো এরকম: বর্ষাকাল, বসন্তকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল। অনেকে কিন্তু বসন্তকালের জায়গায় বর্ষাকাল দাগায় আসে, মনে করে বর্ষাকালে প্রচুর পানি থাকে, সেখানে রুই মাছের আইসের বৃদ্ধি ভালো হয়। কিন্তু না, উত্তর হবে কি বসন্তকাল, নট বর্ষাকাল। ওকে, দেন আমরা এই জিনিসগুলো একটু জানবো। নেক্সট ক্লাসে আমরা রক্ত সংবহন সম্পর্কে পড়বো।